প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বাংলাদেশ বাঁচাতে হলে দেশের সব মানুষকে জাগতে হবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটি কোনো বিশেষ একটি সংবাদকে কেন্দ্র করে নয়, সামগ্রিকভাবেই আমি বলতে চাই এই বাংলাদেশ শুধুমাত্র আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাম সংগঠন কিংবা জামাতের নয়। এই বাংলাদেশ এদেশের আপামর জনসাধারণের, সকল শ্রেণী পেশার মানুষের। বাংলাদেশ যদি বিপদে পড়ে, বিপদে পড়বে সকল শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের রাজনীতি ৫৪ বছরের ইতিহাসে আমাদেরকে খুব যে একটা সুখানুভূতি দিয়েছে এটি কোনোভাবেই বলা যায় না, কারণ বেশিরভাগ মানুষ রাজনীতি বিমুখ। তবে একটা সুপ্ত সমর্থন আছে প্রত্যেকের। কেউ হয়তো এই ব্লককে সমর্থন করে, কেউ হয়তো ও ব্লককে সমর্থন করে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আপনি যে ব্লকই বলুন না কেন, ডান বাম মধ্যপন্থা যেটিই বলুন না কেন, সবার উপরে হওয়া উচিত বাংলাদেশ। কিন্তু আজকে বাংলাদেশ কোন জায়গায় আপনারা দেখছেন? আপনারা একদম বিবেকের কাছে প্রশ্ন করুন, নিরপেক্ষ নিউট্রাল জায়গায় কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কিচ্ছু যায় আসে না। আজকে গত ৬ মাসে দেশ কোথায়? দেশকে আপনি যেভাবে প্রত্যাশা করেছিলেন, ধরুন যে জুলাই আগস্টে যে সহিংস ঘটনা ঘটবার পর একটি সরকার পতন হলো, সরকার পতন হবার পরে একটি সরকার গঠিত হয়েছে। সেই সরকারটি বিগত ৬ মাসে আপনার জনপ্রত্যাশা, আপনার তুষ্ট করবার জায়গাটায় কি এতটুকু পূরণ করতে পেরেছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমি বলবো আপনি পক্ষপাতমূলক। এই সরকারটি যেমন তেমনি আপনিও পক্ষপাতমূলক। আর যদি উত্তর হয় না, আমি বলবো আপনি সেটি সত্য বলছেন। এই যে গত ৫ ফেব্রুয়ারি থেকে নতুন করে দেশে আর এক তাণ্ডব শুরু হয়েছে, আপনি একজন বিবেকবান মানুষ হিসেবে আপনি কি এটিকে সমর্থন করেন? যদি সমর্থন না করেন, আপনার আমার সবার সজাগ হতে হবে, প্রয়োজনে মুখ খুলতে হবে, প্রয়োজনে পথে নামতে হবে, প্রয়োজনে রাস্তায় নামতে হবে। আমাদের রাজনীতি যদি দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ না হতে পারে, রাজনীতি যদি একের পর এক ব্যর্থতার পরিচয় দিতে পারে, তাহলে আমাদের সাধারণ মানুষ, অর্থাৎ সকল প্রকার সৃজনশীল মানুষ এবং যারা ধর্মপ্রাণ মানুষ আছেন, তাদেরকেও বলবো আমরা সচেতন হই, দেশের জন্য দেশটাকে বাঁচাই। কারণ দিন শেষে আমরা আসলে কোথায় থাকব? আমাদের তো এই বাংলাদেশে থাকতে হবে। আমরা তো সবাই ইউরোপ আমেরিকায় গিয়ে বসবাস করতে পারবো না। সেই জায়গায় আমাদের এই দেশ বাঁচাতে হবে। এই বাঁচাতে হলে তিনি যে শ্রেণী পেশার মানুষ হন না কেন, প্রত্যেকের সচেতন হতে হবে। আপনারা দেখছেন যে ৫ ফেব্রুয়ারি থেকে দেশে যে তাণ্ডবগুলো চলছে, বলা হচ্ছে যে ছাত্র জনতা এই ঘটনাগুলোতে অংশগ্রহণ করেছে। ধরুন ৩২ নম্বর বাসভবন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাসভবন ভাঙচুর, বলা হচ্ছে ছাত্র জনতা এটি ভাঙচুর করেছে, বুলডোজার চালিয়েছে, সারা দেশে ছাত্র জনতা চালাচ্ছে। কিন্তু আপনারা যদি একটু ডিপলি খেয়াল করেন, সিম্বলগুলো খেয়াল করেন, তাহলে কি এটি কি ছাত্র জনতা? শুধু কি ছাত্র জনতা? শুধু না, এখানে ছাত্র জনতার উপস্থিতি একদম সীমিত, ক্ষীণ। জুলাই আগস্ট সময়কালে কোটার দাবিতে ছাত্র জনতা, ছাত্ররা যেভাবে নেমে এসেছিল এবং ছাত্রদের রক্তপাত, সেই রক্তপাতটি কে করেছে? এটি সরকার করেছে নাকি তারা নিজেরাই করেছে? এটি বড় প্রশ্ন। এটি আন্তর্জাতিক তদন্ত হলে বোঝা যাবে। তদন্তও হচ্ছে না ঠিকভাবে। এই যে জাতিসংঘের একটি তদন্ত দল এসেছিল, আজ পর্যন্ত সেই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি এবং দেখবে বলেও আমি মনে করি না। কারণ সরকার আজ পর্যন্ত যেভাবে অভিযোগ করছে, বিশেষ করে ওই সময়ের সরকার আওয়ামী লীগের প্রতি, আজ পর্যন্ত তথ্যপাত্য দিতে পারেনি জাতিসংঘের তদন্ত দলকে। তারা সরেজমিনে তদন্ত করেছে, কিন্তু এর বাইরে নানা তথ্যপাত্য সরকারের কাছে তারা চেয়েছে। সরকার
আজ পর্যন্ত দিতে পারেনি। কাজেই আন্তর্জাতিক তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়াটা নিঃসন্দেহে কঠিন। তো সেই জায়গায় আসলে কে করেছে, এবং এটি সুষ্ঠু তদন্ত একদিন নিশ্চয়ই হবে, একদিন বিচারও হবে। অপরাধ করে পৃথিবীতে পার পাওয়া যায় না। আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, এই দেশ আমার, আপনার, সবার। এজন্য আমাদের এই দেশ যদি এইভাবে চলে, এভাবে চলতে দেওয়া যায় না। সব শ্রেণী পেশার মানুষের সচেতন হতে হবে। প্রয়োজনে একটা মোর্চা গঠন করতে হবে, প্রয়োজনে একটা প্ল্যাটফর্ম গঠন করতে হবে। রাজনীতি যদি ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনে পেশাজীবীরা, প্রয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক হতে হবে, এক হয়ে দেশকে বাঁচাতে হবে। আবার খুব ভালো লাগলো যে বিগত 6 মাসে এসব উন্নয়নের ব্যাপারে কোনো মানবাধিকার কর্মীর, কোনো বিশিষ্টজনের, কোনো কারো বিবৃতি দেখিনি। কিন্তু 5 ফেব্রুয়ারি ঘটনার পর দেখলাম গত পরশু 26 জন বিশিষ্টজন বিবৃতি দিয়েছেন 32 নম্বর ভাঙ্গা নিয়ে, এবং দেশে যে অস্থিতিশীল পরিবেশ চলছে এটি নিয়ে বিবৃতি দিয়েছেন। আমি মনে করি যে এটি থেকেই শুরু হলো যে দেশটাকে বাঁচাতে হবে। এই দেশ আমার, আপনার, সবার। সেই সবার জায়গা থেকে আমাদের এগিয়ে আসতে হবে যে কোনো মূল্যে। আমি বারবার বলছি যে রাজনীতি, সেটা আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, অন্যান্য দল বলুন, কিংবা একটি দল তো এই দেশকে স্বীকার করে না, এদেশের স্বাধীনতা স্বীকার করে না। বারবার আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের 72-এর সংবিধান নিয়ে সেই রাজনৈতিক দলটি জামাতে ইসলামী বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছে। মন্তব্য করবার প্লট রচিত হয়েছে বলেই তারা মন্তব্য করবার সাহস পাচ্ছে। এতদিন যেটি পায়নি, এখন সেটি পেয়েছে। তারা মনে করছে এই মুহূর্তে সেই বাংলাদেশ রচিত হয়েছে। কাজেই এটি কিন্তু অ্যালার্মিং। তারা স্থায়ীভাবে এই আয়ত্তে নেবার আগেই বাংলাদেশের মানুষকে জাগতে হবে, কারণ তারা এই বাংলাদেশকে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশকে তারা স্বীকার করে না। এবং সবচেয়ে উদ্বেগের বিষয়, বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে এই দলটি সরাসরি ক্ষমতায় গিয়েও বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে যে ক্ষমতায় ছিল, সেই সময়ও যে ক্ষমতা না ভোগ করেছে, এই মুহূর্তে এই দলটি সেই ক্ষমতা ভোগ করছে। যার কারণে তারা মনে করছে তারা ক্ষমতাসীন, এবং এই মনে করবার কারণেই তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেফাস কথা বলতে পারছে, সংবিধান নিয়ে বেফাস কথা বলতে পারছে, এবং মুক্তিযুদ্ধকে ছোট করে এই যে জুলাই আগস্টের ঘটনাকে বড় করে উপস্থাপন করতে পারছে। কাজেই আমাদের এখন সংগ্রামটা হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ, দুটো সংগ্রাম, দুটো পক্ষ। একটি মুক্তিযুদ্ধকে মানে, আরেকটি মুক্তিযুদ্ধকে মানে না, মুক্তিযুদ্ধকে কোনো বিষয় মনে করে না, শহীদদের নিয়ে বিতর্ক তৈরি করে এবং মুক্তিযুদ্ধকে নানাভাবে, নানা বক্তব্যে, বিবৃতিতে যতটা ছোট করা যায় সেটি মনে করে। এখনকার সংগ্রামটি, এখনকার ফাইটটি এই দুটো গ্রুপের মধ্যে। একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক জনগোষ্ঠী, আরেকটি মুক্তিযুদ্ধের চেতনাহীন জনগোষ্ঠী। কাজেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ যে জনগোষ্ঠীটি, আমি বলবো তাদের প্রত্যেককে জাগতে হবে, প্রয়োজনে রাস্তায় নামতে হবে। যে বাংলাদেশ চলছে, এই বাংলাদেশ চলতে পারে না। এই মুহূর্তে যে সরকারটি আছে, এই সরকারটিও আসলে অবস্থা দৃষ্টে, আমি তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বলতে চাই না, কিন্তু তারা বারবার প্রমাণ করে দিয়েছে বা দিচ্ছে যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা মানে না, এবং তারা স্বাধীনতা বিরোধী শক্তি। এবং সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন যে ভারতীয় মিডিয়া বা কেউ কেউ মোহাম্মদ ইউনূসকে জঙ্গি নেতা বা মৌলবাদীদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এটি প্রতিষ্ঠিত করবার তো কিছু নেই, কারণ মোহাম্মদ ইউনূস প্রমাণ করে দিচ্ছেন যে তিনি আসলে মৌলবাদীদের গুরু, নাটির গুরু। যার কারণে আপনারা 32 ভাঙতে দেখলেন, বিভিন্ন জায়গায় সহিংস ঘটনা ঘটতে দেখলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে কারা এই সহিংসতা ঘটাচ্ছে?
এটি বুঝতে নিশ্চয়ই বাকি নেই। এজন্য বাংলাদেশকে বাঁচাতে হলে সব মানুষকে জাগতে হবে, সব মানুষকে এগিয়ে আসতে হবে, কারণ এভাবে বাংলাদেশ চলতে পারে না। ধরুন আজকে একটি ঘটনা ঘটছে, কালকে বা পরশু বা 7 দিন স্থির থাকছে, 10 দিন স্থির থাকছে, আবার একটি আরেক জায়গায় ঘটনা ঘটছে। এভাবে তো একটি দেশ চলতে পারে না। এই জন্য মুক্তিযুদ্ধের পক্ষের একটি বৃহৎ জনগোষ্ঠী, আমি বিশ্বাস করি 80% মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন। সেই মানুষদের জাগতে হবে। রাজনীতি যদি ব্যর্থ হয়, শুধুমাত্র আওয়ামী লীগের দায়িত্ব নয়, বিএনপির দায়িত্ব নয়, সব মানুষের দায়িত্ব। আমরা বাংলাদেশের মানুষ রাজনীতির তিক্ত অভিজ্ঞতার কারণে রাজনীতি বিমুখ। আমরা অনেকেই রাজনীতি করি না, রাজনীতি করে সীমিত কিছু মানুষ। কিন্তু আমাদের বাংলাদেশের স্বার্থে আমাদেরকে জাগতে হবে। প্রয়োজনে আবারও বলছি, আমাদের পথে নামতে হবে। তো কাজেই মানসিকভাবে সবাই আমাদের প্রস্তুত হতে হবে যে আগামীর বাংলাদেশ, আমি বলেছি, আমি 2-1 দিন আগের বক্তব্য থেকেই বলছি যে বাংলাদেশে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ বেঁচে থাকার, এই যুদ্ধ অর্থনীতির, এই যুদ্ধ জীবিকার, এই যুদ্ধ অস্ত্রের যুদ্ধ আজকের দুনিয়াতে হয় না, কিন্তু অর্থনীতির বেঁচে থাকার যুদ্ধ কিন্তু পৃথিবীর নানা প্রান্তে প্রান্তে চলছে। আবার অস্ত্রের যুদ্ধ হয় না এটিও বলবো না। আপনারা জানেন যে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অস্ত্রের যুদ্ধও চলছে। আমরা অস্ত্রের যুদ্ধ প্রত্যাশা করি না। আমাদের যে বেঁচে থাকার যুদ্ধ, আমাদের অর্থনীতির যুদ্ধ, দেশকে বাঁচানোর যুদ্ধ, এই যুদ্ধটা জারি রাখতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।